নিজের হাতে হ্যান্ডেল মারছেন মিরাজ আফ্রিদি। মানে টুট দিয়ে দিয়েন প্লিজ। हाय मेरे जान, मैं तुमसे बहुत प्यार करती हूँ। हेलो, मेरा नाम शाहरुख खान है। आज আমি কই আসছি জানো? নাগরিক টেলিভিশনে। পা দিয়ে ডায়াল করছেন। বলো। একটা মেয়েকে আমার খুব ভালো লাগছে, ওই মেয়েটা আমাকে খুব মানে পছন্দ করে। তো আমি যদি মেয়েটাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি থাকবা? আমার যদি দুইটা হাত থাকতো, আমার দুইটা হাত দিয়ে যদি আমার 3 সন্তানকে একটু বুকে জড়াই দিতে পারতাম। যেদিন আমার আম্মু আমাকে লাস্ট কপালে চুমু দিয়েছে, ওই দিনটা, যেদিন তার মৃত্যু হয় তার আগের দিন, একটা কথা বলছিল যে আমি যদি কখনো মারা যাই, তুমি আমাকে কখনো ভুলো না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য সসেজ শো। আজকে আমাদের সেটে এমন একজন উপস্থিত আছেন যিনি জন্মগতভাবে শারীরিকভাবে দুটো অঙ্গহানি হওয়া সত্ত্বেও তিনি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে নিজের যেমন কর্মসংস্থান গড়ে তুলেছেন, তেমনি আরও অনেক মানুষের কর্মসংস্থান গড়ে তুলেছে। তো বুঝতেই পারছেন কার কথা বলছি, মিরাজ আফ্রিদি। আমি তো জানি যে আপনি পা দিয়ে অনেক কিছুই করতে পারেন। দ্য সসেজ শো এই মুহূর্তে যারা দেখছে তাদেরকে দেখানোর জন্য আপনি কি পা দিয়ে আমাকে একটা সেলফি তুলে দেখাতে পারবেন? আমি কি আপনাকে ফোন দেবো? হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে একটা ফোন দিচ্ছি। কিচ্ছু করতে হবে না, আমার কাছে দেন, আমি সব করে আচ্ছা, আমি কিন্তু একদম খালি লক খুলে ওনাকে দিচ্ছি। নিচে আছে? পেয়েছি। আচ্ছা, ও মাই গড, ও মাই গড, এটা মানে দুই পা খুব সুন্দর করে আপনার মুভমেন্ট হয়। হ্যাঁ। বাহ, দর্শক আমরা কিন্তু দেখছি খুব সুন্দর একটা সেলফি তিনি আরেকটু ভালো তুলেছেন। হতো। আরেকটু ভালো হতো, এটাও খারাপ হয়নি। কি কি নিউজ শুনেছেন আপনি উদ্ভট? ডক্টর ইউনিসের থেকে আমার হাতে দেশ দিলে নাকি দেশ ভালো থাকতো না, মানে অনেক মিমস যেটা বেশি ভাইরাল, নিজের হাতে হ্যান্ডেল মারছেন মিরাজ আফ্রিদি। মানে টুট দিয়ে দিয়েন প্লিজ। মানে এতটা বাজে লাগে যেগুলো বইয়ের গায়ে কখনো হাত তুলেনি মিরাজ আফ্রিদি। আপনাকে তো অ্যাওয়ার্ডও দিছে, কি অ্যাওয়ার্ডও দিছে, এই জন্য আমাকে অ্যাওয়ার্ড দিছে আনোয়ার টিভি। বইয়ের গায়ে হাত তোলেন? পা তুলি, পা তুলেন? মাঝে মাঝে তুলতে হয়। আপনি কি মারেন? ওইভাবে মারি না, আদর করি। আচ্ছা, তাই বলেন। আমিও কিছু শুনেছি যে আনোয়ার টিভির ফেসবুক পেজ হ্যাক করলেন নিজের হাতে, এরকমটা শুনেছি। এটা তো আমার দুই হাত দিয়ে করছি। দুই হাত দিয়ে করেছেন? আপনি কি আসলে হ্যাক করেছেন আনোয়ার টিভি? হ্যাঁ, আমি তো অনেক বড় হ্যাকার। ওরা বলছে আমি নাকি 1 লাখ বলছি, আমি তো বলছি 10 লাখের কথা। আসলে কি হ্যাক করছেন? সত্যি করে বলেন তো। না, এটা জাস্ট মানে সবাই বলে। আচ্ছা, তারপরে শুনেছি তিস্তা নদী থেকে 2 জন যুবককে উদ্ধার করলেন। এইটা তো প্রচুর ভাইরাল। মানে এইটা আমি দেখি একটা ওই আনোয়ার টিভিতে 1.5 লাখ মানে মানুষ রিঅ্যাক্ট করছে ওই একটা পোস্টে। 2026 ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলে গোলকিপারের দায়িত্ব নাকি মিরাজ আফ্রিদির হাতে, সবাই বলে। এটাও শুনেছি। গ্রেফতার হলেন ইউটিউবার মিরাজ, হাত করা পড়াতে হিমশিম খাচ্ছে পুলিশ। আল্লাহ, এটা নিয়ে তো প্রচুর ঝামেলা হয়েছিল আমার কি এলাকায়। হয়েছে? মানে প্রচুর তোলপাড় যে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে আমার বাসা থেকে। মানে এটা নিয়ে তো আমার বড় ভাই ফোন দিয়ে সেই অবস্থা খারাপ। সত্যিকার মানে ওরা বলছে সত্যি সত্যি গ্রামের মানুষ তো, আচ্ছা। আপনার গ্রামের মানুষ তো একদম সহজ সরল। তো আমি ফোন অন করে দেখি আমার বোন আমাকে প্রায় 40 বার কল দিছে, আমার ভাইও প্রায় 20-30 বার কল দিছে। গ্রামের মানুষ বুঝছে কি যে হয়তো মানে কিছু কিছু মানুষ অনেক খুশি, যাক এবার ধরেছে। বুঝেন না যে একটা মানুষ সুখে থাকলে তাকে মানে চায় মানুষ, আমি ও কেন সুখে থাকবে। আপনার এখন কতগুলো বাচ্চা? কতগুলো না, 3টা বাচ্চা, টুইন বেবি 2টা। বাচ্চা, বাহ, ভালো তো। টুইন বেবি 2টা আর একটা মেয়ে। আর নিবেন? ইচ্ছা আছে, দেখা যাক। মিরাজ আফ্রিদি, যেটা আপনার আসল নাম না, আফ্রিদিকে ভালোবেসে আপনি এই নামটা রেখেছেন। জি। তো আফ্রিদিকে এখন ভালোবাসেন না? এখনো ভালোবাসি। তো সর্বশেষ কবে কথা হয়েছিল আফ্রিদির সাথে? সর্বশেষ কথা হয়েছে 2022-এ। আপনি তো নিশ্চয়ই জেনে থাকবেন যে কিছু কারণে উনি এখন জেলে হ্যাঁ, অবস্থান আসলে করছে। ওইটা তো হচ্ছে আপনি দেখা করতে যান নাই? কারণ উনি যে মানে কেসের আসামি, ওইভাবে তো সাধারণ মানুষ আমরা দেখা করতে পারি, মানে পারমিশন নেই। আমি মানে ওইটা আমি করছি, খোঁজও নিয়েছি, কিন্তু পসিবল না আসলে। খোঁজ নিয়েছেন কিভাবে? আমার একটা ভাইয়ের মাধ্যমে। ওনার জন্য কি আপনার খারাপ লাগে? খারাপ লাগে কারণ কি, হ্যাঁ উনি হয়তো কোনো কিছু ভুল করছে জন্যই তো উনি জেলে গেছে। আমি যদি কোনো খারাপ কিছু করি বা পাপ করি, আমার পাপের শাস্তি আমাকে পেতেই হবে। কিন্তু পার্সোনালি ওনাকে আমার ভালো লাগে এই জন্যই যে উনি আমাকে অনেক হেল্প করছে। আজকে আমার এই পর্যন্ত আসার পেছনে ওনার বাবা, ওনার অনেক অবদান আছে। তো এটা তো আমি ভুলে যেতে পারি না। অনেক বড় অপরাধ করছে, তারপরেও আমি তো ওনাকে মানে ব্লেম দিতে পারি না, কারণ ওনার জন্য আমি অনেক কিছু করতে পারছি। আপনি নিজে ওনার শাস্তিটা চাচ্ছেন? আমি চাচ্ছি না। এখন আমি যদি অপরাধ করে থাকি, শাস্তি তো আমার একদিন হবেই, আজ হোক কাল হোক। আপনার কাছে কি মনে হয় যে তিনি কি কি অপরাধ করেছেন? যেগুলো উনি করছে এটা তো সবাই জানে। কন্টেন্ট ক্রিয়েটরদের উপর যে উনি যে একটা হস্তক্ষেপ করছিল, ওটাও তো অনেক যাদেরকে করছে তারাও তো স্বীকার করছে বা ইন্টারভিউতে এসে বলছে। স্বপন আহমেদ কিন্তু তখনই বলেছিলেন যে তৌহিদ আফ্রিদি তার
পেজ নিয়ে গেছে বা তার সম্পর্কে মামলা করেছে, তখনও তো আপনি তৌহিদ আফ্রিদিকে ভালোবাসতেন, তখন তো আপনি কোনো আমি তো এখনো ভালোবাসি, প্রতিক্রিয়া করেননি। আমি তো এখনো ভালোবাসি তাকে। অন্যায়ের প্রতিবাদ আমি তো এইভাবে তার সাথে প্রতিবাদ করতে পারবো না। আমি তাকে ভালোবাসি, সে আমাকে আমার তার ধারা আমি কিছু একটা হতে পারছি, আমি তো তার সাথে বেইমানি করতে পারবো না যে না আমি সে আমাকে কিছুই করে দেয়নি। সে যতটুকু করছে এজন্য তার কাছে আমি কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। তিনি কি কি করেছেন? যখন ক্লাস 1-এ তখন তাদের মাই টিভি চ্যানেলে আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে, তো তখন থেকে ওনাদের ফ্যামিলির সাথে একটা ভালো বন্ডিং হয়ে ওঠে। আমার পড়াশোনার খরচ বেশিরভাগ খরচ ওনার আব্বু দিত। আপনার পড়াশোনার খরচ? পিএসসি পরীক্ষার সকল টাকা পয়সা মনে ওনার বাবাই দিয়েছে আপনাকে? ওনার বাবাই দিয়েছে। এসএসসি পর্যন্ত ওনার বাবাই সবকিছু করছে আর কি। এসএসসি পর হচ্ছে যখন আফ্রিদি ভাই আমাকে নিয়ে একটা ব্লগ করলো, ওর আস্তে আস্তে আমি নিজেও ইনকাম শুরু করলাম, তখন আর আসলে এভাবে ওনাদের কাছ থেকে নেওয়া হয়নি। আর করোনা যখন শেষ, যখন আমার ভালো একটা পেজে ফলোয়ার হচ্ছে, হুট করে তার সাথে আমার কথা বলা বন্ধ হয়ে যায়। কিন্তু কেন হয়ে যায় সেটা আমিও বুঝতে পারি না। কি পরিমাণ অর্থ দিয়ে বা সহযোগিতা উনি ধরেন যে আমার ফর্ম ফিল আপ করতে হবে 2000 টাকা লাগবে, ওনার আব্বুকে বললে সাথে সাথে ওনার আব্বু দিয়ে দিয়েছে। আমার স্কুলে ফি দিতে হবে বা কোচিং এর ফি দিতে হবে, টাকা লাগবে, আঙ্কেলকে বলে আঙ্কেল পাঠিয়ে দিয়েছে। তৌহিদ আফ্রিদির পরিবার থেকে আপনাকে সহযোগিতা করা হয়েছে এরকম আনুমানিক কত অ্যামাউন্ট? ওই আপনার 1-1.5 লাখ টাকা হবে। তাহলে ওনার বাবার সাথে আপনার শেষ কথা কবে? ওনার বাবার সাথে মাঝে মাঝে কথা হইতো, 23 সাল পর্যন্ত কথা হয়েছে। শেষ কথা ছিল অনার্স পরীক্ষা দেই, অনার্স পরীক্ষার মধ্যে আঙ্কেলের কাছে দোয়া চাইছিলাম, ওনার জন্য দোয়া করছিল। এখনো পড়াশোনা তো করছেন আপনি? হ্যাঁ। কিসে আছেন এখন? অনার্স শেষ করব। ওনার সম্পর্কে যে কথাগুলো আমরা এখন শুনছি, সায়েম নামে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে তুলে নিয়ে ডিবি দ্বারা মারধর বা নির্যাতন করা, তারপর স্বপন আহমেদ ওনার পেজ নিয়ে ওনাকে নানান ধরনের মামলা বা হেনস্থা করা, ফ্যাসিস্ট সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য বিভিন্ন মানুষকে চাপ প্রয়োগ বা বিভিন্ন নির্বাচনী প্রচারণা, আরো নানান ধরনের এলিগেশনস কিন্তু আছে। তো এগুলো শোনার পর আপনি তাকে ভালোবাসেন, আপনার অনুভূতিটা কি? খারাপ লাগে যে উনি কেন এগুলা করলো। কখনো নিষেধ করেননি আপনি? আর সে তো আমার অনেক বড়, প্লাস তাকে আমি আমার মানে আইডল মনে করি। তার মুখের উপর বলাটা তো বেয়াদবি আমি মনে করি। আমি তো ছোট মানুষ। অন্যায়ের প্রতিবাদ তো আসলে সবাই প্রতিবাদ আসলে ভাবে তখন ওনার সাথে তো কমিউনিকেশন ছিল না। 2022 এর পর থেকে তার কথাই হয়নি। তার জন্য কোনো শুভকামনা বা তার জন্য কিছু তার জন্য একটা দোয়া করব যেন সে যা করছে আসলে এটা শাস্তি তাকে পেতেই হবে। আল্লাহ পাক আজক কালক আপনাকে শাস্তি পেতেই হবে। তো তার জন্য দোয়া করি আল্লাহ পাক সে যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। রাহির সাথে সবচেয়ে বেশি সখ্যতা ছিল তৌহিদ আফ্রিদির। রাহি এসে বিভিন্ন জায়গায় তৌহিদ আফ্রিদির যত গোপন তথ্য ছিল সেগুলো ফাঁস করা, কেয়া পায়েলের সাথে প্রেম, সে তৌহিদ আফ্রিদি কি কি নির্যাতন তাকেও করেছে বা অন্যান্যদেরকে করেছে, এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে বলেছেন। জনশ্রুতি আছে রাহি তৌহিদ আফ্রিদির লোকেশন বলে দিয়েছে তৌহিদ আফ্রিদিকে ধরার জন্য। এখন ওনাকে বলা হচ্ছে বিশ্ব মির্জাফর। আপনার এই ব্যাপারে প্রতিক্রিয়াটা কি? আফ্রিদি ভাইয়া জানতো যে ওর সাথে একদিন বেইমানি করবে। নোয়াখাইলা মানুষ তো, নোয়াখাইলা মানুষ বেইমানি করে। কিছু কিছু মানুষ আছে আমার সাথে যে ফ্রেন্ড গুলো আমার ছিল বেশিরভাগই বেইমানি, সত্যি কথা। টাকা নিয়ে টাকা ফেরত দেয় নাই, সত্যি। আমার তিনটা ফ্রেন্ড আমার কাছ থেকে টাকা নিছে, বাট এখন পর্যন্ত টাকা দেয় নাই। রাহির সাথে কি আপনার যোগাযোগ ছিল কিনা? বা এমনি কথা হইতো মাঝে মধ্যে স্পন্সরের ব্যাপারে। রাহি যে কথাগুলো বলছে এটা সত্যতা কতটুকু? আফ্রিদি ব্রো ওকে অনেক ভালোবাসতো, দেখতাম যখন ভাইয়ের সাথে মাঝে মধ্যে কথা হইতো গ্রুপে বলতো যে আমার সাথে কেউ বেইমানি না করলে রাহি করবে। করোনার মধ্যে তো আমরা ফুল আড্ডা দিতাম, আমি আফ্রিদি ব্রো, আমার একটা ভাই ছিল সাইমন সাজিদ, মেসেঞ্জারে। ভাইয়া ফ্রি থাকলে রাত 3টার দিকে কল দিত, আমরা সারা রাত এই 5টা পর্যন্ত কথা বলতাম। ওই সময় ভাইয়া একবার হুট করে বলছিল যে কেউ যদি বেইমানি না করে রাহি আমার সাথে করতে পারে। তুমি এতদিন বলো না, এখন কেন বলতে আসছো? তার একজন কাছের মানুষ ছিল, তুমি অনেক কিছু জানো, তোমার কেন এগুলো বলতে হবে? হ্যাঁ, সে ব্লেম করছে, সে অপরাধ করছে, তুমি সেগুলো বলতে পারো, কিন্তু সে কার সাথে কি করছে না করছে, এটা করছে ওটা করছে, এগুলো বলার তো কোনো দরকার নাই। কিন্তু সেও তো নির্যাতিত, তাকেও তো মারতো, মেরে মেরে বিভিন্ন কাজ করাইতো। এটা আসলে আমি কখনো দেখিনি যে ওর গায়ে হাত তোলা। আমি যতটুকু দেখছি যে ওকে আদর করছে, ভালোবাসছে, ওকে খাওয়াইছে, ও প্রচুর পরিমাণে খাইতো। আফ্রিদি ব্রোর কাছে যখন যা চাইতো ও পাইতো, আমি দেখতাম। যখনই দেখা হতো খাবার মধ্যেই থাকতেন উনি। বেশিরভাগই রেস্টুরেন্টে গেছে যে ওর হচ্ছে টাকা ফুরাই গেছে, আরে ভাইয়া মিরাজ ভাইয়া আমার তো টাকা শর্ট পড়ে গেছে ভাইয়া, আমার 300 টাকা পাঠা ভাইয়া, খুব বিপদে পড়ে গেছে ভাইয়া। আপনার থেকেও টাকা নিত? শুধু আমার কাছ থেকে না, অনেকের কাছেই এরকমই। ওর একটু মানে ছেঁচড়া টাইপের। অনেকে ও নিজেও স্বীকার করছে ভিডিওতে যে ও অনেকের কাছে টাকা ধার চাইতো। আমি 2বার দিছি মনে হয়। ফেরত পাইছেন পরে? ওইটা কি আর ফেরত পাওয়া যায়? খাবার জন্য? খাবারের জন্য নিছে, ফোনে টাকা ভরে নিছে। এটা হচ্ছে ওই 20 সালের দিকে। এটা রাহির জন্য কোনো বার্তা আছে আপনার? একটা কথাই বলবো যে তোমাকে খাইয়েছে, যে তোমাকে পড়িয়েছে, যার মাধ্যমে তুমি এত দূর আসছো, তার একদম ভেতরের কথা এগুলো না বললেও পারতো। শাহরুখ খানের একটা ডায়লগ দেন। হায় মেরে জান, मैं तुमसे बहुत प्यार करती हूँ, हेलो मेरा नाम শাহরুখ খান है। দীপজলের অনেক ডায়লগ ফেমাস আছে, যে কোনো একটা। কেড়ে মান্দির পোত, আজ আমি কই আসছি জানো, নাগরিক টেলিভিশনে। একটা গান ধরেন।
আফ্রিদির একটা গান বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জানি না আসবে তুমি, জানি না তুমি আসবে কবে, বসে আছি আমি তোমার অপেক্ষায়। নিজের ক্যাপশনে আপনি নিজেকে অ্যাস্টন হল বলে প্রচার করেন। তিনি একজন ফিটনেস ট্রেনার এবং বডি বিল্ডার। নিজে মানে শার্টলেস ভাবে ভিডিও দেন এবং নিজেকে বলেন যে আপনি অ্যাস্টন হল। ভালো আচ্ছা লাগে। চলেন আমরা একটা ছবি দেখে আসি। এই ছবিটা এখন এখানে আপনার কোথায় অ্যাস্টন হলের মতো লাগতেছে নিজেকে? আমার কাছে মনে হয় আমি অ্যাস্টন হল। আপনার কয়টা প্যাক আছে? একটাও নাই, ওইটাই তো অ্যাস্টনের পরিচয়। এটা তো বাংলাদেশের অ্যাস্টন, এটা তো অরিজিনাল অ্যাস্টন না, মানে বডি বিল্ডার। বডি বিল্ডার। নিজেকে অ্যাস্টন হল বলেন অথচ দৌড়ানোর সময় আপনার ভুঁড়িগুলো লাফাতে থাকে। এটাই এই তো বিষয় এটাই তো বাংলাদেশের অ্যাস্টন। এখন তো ভাবে যে মিরাজ আফ্রিদি অনেক বড় লোক, মেয়েরা ভাবে। মেয়েরা কি প্রেমের প্রস্তাব দেয় নাকি? বিয়ের পর কম আসে, বিয়ের আগে বেশি আসতো। মানে বিয়ের আগে কি ধরনের প্রস্তাব? অনেক মেয়ে বলতো যে আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে ভালোবাসি, এটা সেটা। আমি সুমাইয়াকে বিয়ে করার রিজনটা হচ্ছে যে ওর একটা কথার কারণে ওকে আমি বিয়ে করছি। আমি আপনার দুইটা হাতে সারা জীবন আপনার পাশে থাকতে চাই। চমৎকার এই চমৎকার। কথার কারণে আর কি ওকে আমার পছন্দ করে বা ওকে বিয়ে করে। এখন যে টুকটাক প্রেমের প্রস্তাব আসতেছে তারা কি বলতেছে? আপনার মতো যদি একটা হাজবেন্ড থাকতো আমার, সরাসরি অনেকে বলতে পারে না, অনেকে বলে ফেলে, অনেকে বলে না। মিরাজকে দেখলাম যে দ্বিতীয় বউ করে ঘরে নিয়ে আসছেন, আসলে দ্বিতীয় নাম্বার বিয়ে না, ওটা করছেন? জাস্ট কন্টেন্ট ছিল আর কিছু না। আর কন্টেন্টে অভিনয় করলো কে? একটা মেয়ে ছিল আর কি। আচ্ছা, বউ ভাড়া নিয়েছিলেন? হ্যাঁ, ভাড়া নিয়ে আসছিলাম। হ্যাঁ, সত্যি সত্যি কত ভাড়া টাকা নিয়ে দিয়েছিলেন ভাড়া? এটা না বলি। আপনার ওয়াইফকে কল দেবেন, দিয়ে বলবেন আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। আমরা একটু দেখতে চাই ওনার প্রতিক্রিয়া কি। আচ্ছা, ওকে। ও মাই গড, উনি কি সুন্দর করে নাম্বার পা দিয়ে ডায়াল করছেন। একটা মেয়েকে আমার খুব ভালো লাগছে, ওই মেয়েটাও আমাকে খুব মানে মানে পছন্দ করে। তো আমি যদি মেয়েটাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি থাকবা? এটা কখনো হয়? কে হয় না? ইসলামে তো আছে যে 4টা বিয়ে করা। মেয়েটা খুব জোর করতেছে, বুঝছো? আরো তো কত কিছু আছে, ওটা তো মানানো। তা বিয়ে করতে মানে কি? মেয়েটা যদি জোর করে এটা হবে না। যদি বলতা যে আমি মেয়েটাকে ভালোবাসি, আমি বিয়ে করতে চাই, হয়তো বা মানতাম। কি মানতা? তুমি কি রাজি থাকতা? কিন্তু তোমার যখন একটা পছন্দ, আমার বিয়া, আমার থেকে ভালোবাসো, তো তুমি সুখে থাকো। দুজন মিলেমিশে থাকতে পারবে না বিয়ে করলে? এটা কখনো হয় না। হয় না। আপনাকে নিয়ে কি কি বাজে মন্তব্য মানুষ করে? মানুষ সবসময় একটা কথা বলে, প্রতিবন্ধী। আবার অনেকে বলে বউ ব্যবসায়ী, কিন্তু আসলে তো আমি তো ওকে ওইভাবে ক্যামেরার সামনে নিয়ে আসি না, জাস্ট আর কি বলে? নাপিত বলে। আপনার পায়েও একটু একটু সমস্যা পায়ে আছে। প্রবলেম আছে। হ্যাঁ, পায়ে প্রবলেমটা হচ্ছে আমার পাটা একটু ছোট আর কি, বাম পাটা। আপনি তো পা দিয়ে এখন সবকিছু করতে পারেন, জি। এমন কোনো কাজ আছে যে পা দিয়ে করতে পারেন না? প্যান্ট পরতে পারি, সবই পরতে পারি, লুঙ্গিটা পরতে পারি না আর কি। ভিডিও এডিট করেন, এটা কিভাবে করেন? পা দিয়ে। ভাত খান, এটাও কি আপনি নিজেই করেন? পা দিয়ে। মাখাই, আপনি পা দিয়ে কি করেন? চামচ দিয়ে মাখাই। পা দিয়ে আপনি আপনার বাচ্চাদেরকেও খাইয়ে দেন? হ্যাঁ, এটা সরাসরি আপনারা তো wash পা করেন? দিয়ে মেখে খাওয়াই না, আমি চামচ দিয়ে আচ্ছা। খাওয়াই। আর আমার পা সবসময় পরিষ্কার রাখি আমি, কারণ আমার পাটা আমার হাতের মতোই কাজ করে। আমার বাচ্চাদের কি জন্যই খাওয়াই, যেন ওরা কখনো বুঝতে না পারে যে মানে বাবার হাত নাই, ওই অভাবটা যেন ফিল না করতে পারে। এজন্য আমি ওদের অনেক কিছু হেল্প করি, ওদের সাথে খেলাধুলা করি, পা দিয়ে সবকিছু করে দিই, যেন ওরা বুঝতে না পারে যে ওদের বাবার দুইটা হাত নেই। আমরা যতটুকু দেখেছি আপনি হাত ছাড়া গোসল করতে পারেন, হাত ছাড়া আপনি ওয়াশরুমের ভিডিও দেখিয়েছেন, কাপড় ধুয়েছেন। এমন কি আছে যেটা এখন আপনি সোশ্যাল মিডিয়াতে দেখান নাই, সবকিছুতে ভবিষ্যতে দেখানো দেখাবেন? হয়ে গেছে। সব দেখায় ফেলছেন? দাঁত পাটা ব্রাশ কিভাবে করা, মুখে উঠান? মাথা আঁচড়ানো, আপনার হচ্ছে মুখ ধোয়া, তারপর হচ্ছে রান্না করা, এভরিথিং, সবকিছু। কিছু না মনে করলে মানে পাটা আপনার মুখের কতটুকু পর্যন্ত উঠাতে পারেন একদম আপনি? আমি দেখাই দিচ্ছি, এই যে। আচ্ছা আচ্ছা, মিরাজকে দেখলাম যে নিজের হাত লাগিয়ে, এআই দিয়ে নিজের হাত লাগিয়ে নিজেই পোস্ট করতে। আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগে যে মানে ওইটা দেখার পর যে আমার যদি দুইটা হাত থাকতো, আমার দুইটা হাত দিয়ে যদি আমার 3 সন্তানকে একটু বুকে জড়াই দিতে পারতাম, যতটুকু পারি ওদের আদর করি, কিন্তু বুকে জড়াই ধরাটা তো পসিবল না। ভক্তরা বলে কি আপনাকে কোন বলিউড সেলিব্রিটির মতো লাগে? শুধু আমার হাসিটা নাকি লাগে আফ্রিদি ব্রোর মতো। আফ্রিদির বউয়ের মতো? আফ্রিদি ব্রো। কোন নায়িকার সাথে মিরাজ রোমান্টিক সিনেমা করতে চায়? পরিমণি। আপনার কমেন্টের নিচে অনেক কমেন্ট আসে, এই পোলাটা অনেক পুংটা, আমি রিপ্লাই আসলে অনেক পুংটা, আমি অনেক পুংটামি করি। বউ সবসময় কি নিয়ে সবচেয়ে বেশি কমপ্লেইন করে? ওকে কম ভালোবাসি। বলে না অন্য নারীদের দিকে তাকান, এগুলো বলে না? এটা তো সবসময় বলে না, ওই যে মাঝে মধ্যে মেয়েরা সেলফি ওঠে, ওর এটা কষ্ট লাগে যে মেয়েদের সাথে আমি কেন সেলফি তুলি। আপনার জীবনে কোন দিনটা কখনোই ভুলবেন না? যেদিন আমার আম্মু আমাকে লাস্ট কপালে চুমু দিয়েছে, ওই দিনটা, মানে যেদিন তার মৃত্যু হয় তার আগের দিন। একটা কথা বলছিল যে নিজের খেয়াল রাখো, আমি যদি কখনো মারা যাই তুমি আমাকে কখনো ভুলো না। উনি কি বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, আগে থেকে উনি বুঝতে পারছিলেন যে উনি বাঁচবেন না। উনি আচ্ছা, এখন কিছু নাম বলবো, জাস্ট এক শব্দে তাদেরকে কিছু বলবেন। কাফি। কুত্তা কাফি ভাই বলে, মেয়েদের প্রতি ওনার বেশি আকর্ষণ, কিন্তু আমার খুব ভালো লাগে ওনাকে। অ্যাডলফ খান।
বাংলাদেশের নাম্বার 1 সুন্দরী পুরুষ, সরি সুন্দর পুরুষ, এসপি ক্রিয়েশন, মিমসে সেরা, স্বপন আহমেদ। অহংকার বেশি। আপনি তো সবচেয়ে বেশি ফেস করেছেন যে টাকা ছাড়া পরিবারের মানুষগুলো কেমন করে। আমি প্রত্যেকটা সেকেন্ড চিন্তা করি যে আমি এই পাটা ফেলতেছি, আমার এই পাটা ফেললে আমার কয় টাকা ইনকাম হবে। দিন শেষে একটা জিনিস দেখবেন, আপনার কাছে টাকাই সবকিছু। ওফ, এটা সব থেকে বেশি ফেস করেছি। সেটা হচ্ছে যে যখন আমাদের একটা খুব খারাপ একটা অবস্থা হয়, এমন এক সময় গেছে যে আমরা না খেয়ে থাকছি, আমি, আমার আব্বু, আমার আম্মু, ভাইয়া তো আলাদা সংসার নিয়ে থাকছে। আপনার গমের ছাতু যেটাকে বলে, গমের ছাতুকে সারাটা দিন কাটাতে হয়েছে। ছাতু আর লবণ, চিনিও না, চিনি তখন মেবি 60 টাকা কেজি না 50 টাকা কেজি। তখন চিনি কিন্তু ওরকম সামর্থ্য ছিল না। আমরা ওই আটা আর লবণ দিয়ে খাইছি, সিদ্ধ করে করে খাইছি। ওই ক্ষুধাটা বুঝে যে আসলে টাকাটা কতটা জরুরি একটা মানুষের জীবনে। দিন শেষে আপনার টাকাই সবকিছু, এটা হচ্ছে বড় কথা। আপনার ভাষায় আমার সাথে ঝগড়া করেন তো? এই সেরি, তুই যেভাবে আমাকে এই যে এই ইন্টারভিউ যেভাবে করলি, এই কথাগুলি যদি মানে কাটছাট করে যদি কাটিস, তোর খবর আছে কিন্তু। কোন বয়সে আসলে এই সফলতাটা অর্জন করলেন? 20 বছর বয়সে, কারণ আমার 2001-এ জন্ম। এখন 21 যদি হয়, এখন 24 বছর। 24 বছরে মোটামুটি নিজের ফ্ল্যাট করা। না, এখন ওটা ফ্ল্যাট, ভাড়া ফ্ল্যাটে থাকি, জায়গা কিনছি, বাড়ি করবো আর কি। সর্বোচ্চ আসলে কি পরিমাণ আপনি আর্ন করতে পেরেছেন শুধু সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে? ফেসবুক থেকে ইনকাম করছিলাম হচ্ছে 13 লাখ এরকম হবে, আর ইউটিউব থেকে ইনকাম করছিলাম ওই মাসেই 3,60,65 এরকম, 16 লাখ টাকা। কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন। এই বয়সে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি কত টাকা সম্পদের মালিক হয়েছেন এই মুহূর্তে? সত্যি কথা বলতে, আমি যদি টাকা জমাইতাম, এই যে মানুষকে এত টাকা পয়সা এগুলো যদি না দিতাম, যদি হিসাব করতাম, আমার মনে হয় 3-4 কোটি টাকা আমি ইনকাম করেছি, বেশি ছাড়া কম না। 3-4 কোটি? আমার স্টেটমেন্ট আপনি দেখলে বুঝতে পারবেন, মিনিমাম না হলেও 3 কোটি টাকা ইনকাম করছি। মাশাআল্লাহ। শারীরিকভাবে যে দুটো অঙ্গহানি, এটা জন্মগতভাবে। তারপর যদি এই ব্যাপারটা বলতেন যে একদম ছোটবেলা থেকে আসলে কেমন কেটেছে? যখন আমি একদম ছোট ছিলাম, মানুষের কটু কথা শুনতে হয়েছে, আজে বাজে কথা বলছে, আম্মুকে বলছে, আমাকে বলছে, এমনও কথা বলছে যে পড়াশোনা না করে রাস্তায় গিয়ে ভিক্ষা করো। তাদের এখন অবস্থা কি? 2 বছর আগে যখন আমি ফার্স্ট হচ্ছে আপনার জাকাত দিছিলাম, উনি আমার সিরিয়ালে দাঁড়াইছিল একটা শাড়ি নেওয়ার জন্য। আগস্টের পর বন্যাটা হলো আমাদের বাংলাদেশে, ফেনী, ওই অঞ্চলগুলো একদম ডুবে গেল। আচ্ছা, আপনি ট্রলার করে ত্রাণ নিয়ে যাচ্ছেন। সবার প্রশ্ন এটাই ছিল যে যেখানে বড় বড় সাঁতারুরাও উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছে, সেখানে দুঃখিত এইভাবে বলাটা ঠিক না, তারপর আপনি তো আসলে নিজেই একটা সমস্যার মধ্যে আছেন। ওখানে যদি আপনি কোনো বিপদে পড়তেন, তাহলে আপনাকে বাঁচাতে আরো 3 জনের প্রয়োজন ছিল। এই যে যাওয়াটা কি শুধুই সোশ্যাল মিডিয়াতে শো অফ করার জন্য, বা আপনি তো চাইলে টাকাও পাঠিয়ে দিতে পারতেন, ত্রাণও পাঠিয়ে দিতে পারতেন? প্রথমত কথা হচ্ছে 2022-এর যে বন্যা সিলেটে, আমি কিন্তু ওখানেও গেছিলাম, এবং প্রচুর পরিমাণে আমরা যতটুকু সামর্থ্য ছিল আমার, এবং দেশের বাইরে থেকে অনেকে টাকা পয়সা দিয়েছিল, সব মিলে আমি দিছিলাম। তারপর 2024-এ যে বন্যাটা হলো, ওটাতে কিন্তু আমার নিজের টাকা, আমি এতগুলো টাকা দিচ্ছি, আমি দেখবো না আমার টাকাটা ঠিক জায়গায় যাচ্ছে কিনা। গিয়েছিলাম হচ্ছে ফেরিতে গেছিলাম, ফেরি তো আহামরি যে ডুবে যাচ্ছে তা তো না, তখন তো শীতের সময়, কিন্তু ওইরকম তখন তো ঢেউ বা ঝড়ের টাইম তো না। লঞ্চ পর্যন্ত আমি গেছিলাম এই জন্যই, কারণ লঞ্চ পর্যন্ত গেলে আমার কিছু হবে না। গণমাধ্যমে বারবার বলছিল যে সবাই এসে এখানে ভিড় করবেন না, যারা একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেতে পারবেন তারাই আসেন। আমি তো যাই নাই অত দূর, আমি জাস্ট হচ্ছে চাঁদপুরের যে লঞ্চ ঘাটে, চাঁদপুর লঞ্চ ঘাট পর্যন্তই গেছিলাম। ভিডিও করার জন্য গিয়েছিলেন? না, আমি কিন্তু দেখবেন যে আমার ভিডিওতে কোনো নাই যে কোনো কাউকে আমি খাবার দিচ্ছি বা কেউ খাবার নিচ্ছে, আমি জাস্ট আপডেট দিচ্ছিলাম যে আমরা কোন লোকেশনে আছে, ওইখানকার স্থানীয় লোক যদি আমাদের একটু হেল্প করে, তারা এসে যেন খাবারটা নিয়ে তারা যেন দেয়। শূন্য হাতে, তখন আপনার কিছুই ছিল না, শূন্য হাতে আপনার হাতটা ধরেছে। এখন আপনি তার এমন কোনো ইচ্ছা নেই যেটা অপূর্ণ রেখেছেন। এই বিষয়টা একটু বলবেন যে শূন্য হাতে যে নারী হাত ধরতে পারে, সে নারী কি সারা জীবন জীবনসঙ্গী হওয়ার যোগ্য? অবশ্যই 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 অবশ্যই, কারণ ওর ইন্টেনশন ছিল আমাকে গার্মেন্টসে চাকরি করে খাওয়াবে, কিন্তু আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া যে ওর সেটা করা লাগেনি। দেখেন, অনেক কোটিপতি আছে কিন্তু তাদের সংসার টিকে না। ফেসবুকের যে প্রতিষ্ঠাতা, তারা তো বউ চলে গেছে, আর আমি তো, আমার 2টা হাত নাই, আমার তো একদম গরিব ফ্যামিলির সন্তান, আমার কিভাবে টিকে আছে? সবই আল্লাহ পাকের ইচ্ছা, সব উপর থেকে সব সেট করা। আমি শুনেছি যে আপনার শ্বশুর বাড়ির ফ্যামিলি মানতেই চায় নাই যখন আপনাদের বিয়ে হয়, কিন্তু তারপরে এখন আবার দেখি জামাই আদর যে পাচ্ছেন, এই বড় বড় পাঙ্গাস মাছ, কি মাছ রান্না করে খাওয়াচ্ছে আপনার শ্বশুর বাড়ি থেকে, মানে এই ডিফারেন্সটা হলো কিভাবে? ওর কথা যে আমি যেখানে গিয়ে সুখে থাকতে পারবো, আমাকে সেখানেই তোমরা দিবা। তো ওর ফ্যামিলি ফার্স্টে রাজি ছিল না, ফার্স্টে ওর মা রাজি ছিল, ওর মার মাধ্যমে আজকে আমাদের বিয়েটা হয়। পরে অনেক বোঝানোর পর ওর ফ্যামিলি সবাই রাজি হয়। 3 ভাইয়ের মনে হয় 1 বোন নাকি? 4 ভাই। 4 ভাই। ভয় লাগে নাই আপনার? যেদিন ফার্স্ট শ্বশুর বাড়ি গেছি না, ওই দিন অনেক ভয় লাগছে, পিটাই যদি ধরে। পিটাই, সত্যি কথা। তারপর আমার বন্ধুকে নিয়ে গেছিলাম, শোন আমার যদি কিছু হয়
তুই আগে চলে আসবি, বাড়িতে এসে খবর দিবি। ফার্স্ট গেছিলাম হচ্ছে আমাদের বিয়ের, আমার বাবু যখন পেটে 4 মাস 5 মাসের পেটে, এটাই ফার্স্ট আসা আর কি। এমনও শুনেছি যে ওই ফ্যামিলি থেকে বলছিল আপনার ওয়াইফকে যে চলে আসো, যা হওয়ার হয়েছে আমরা আবার বিয়ে দিব। হ্যাঁ, কারণ কি ফার্স্টে কোনো ফ্যামিলি তো মেনে নেবে না। এখন আমি বলি, আপনি এত সুন্দর একটা মেয়ে, আপনার একটা ছেলেকে পছন্দ হয়েছে, 2টা হাত নাই 2টা পা নাই, আপনার ফ্যামিলি সহজে মেনে নেবে? কোন ফ্যামিলি চায়? আমি চাইবো যে আমার মেয়ে এরকম একটা ছেলের সাথে বিয়ে হোক। পা দিয়ে মাঝে মাঝে দেখি ক্যাঙ্গারুর মতো নাচেনো লঞ্চের ওটা মধ্যে, হচ্ছে আপনি টাঙ্গুয়ার পুরা হাওরে নাচ ছিল। দিচ্ছিলেন। টাঙ্গুয়ার হাওরে এভাবে নাচতেছিলেন কেন? সবাই তো আপনার ভালো নাচের লাগে। অনেক প্রশংসা করছে। আপনিও নাচবেন নাকি? আপনি কি আমার সাথে নাচতে চান? হ্যাঁ, সমস্যা নাই। বাহ, মিরাজ আফ্রিদি কিন্তু মেয়েদেরকে ডান্সের অফারও দেয়, দেখছেন? আমি কিন্তু পেয়ে গেছি। মেয়ে ছাড়া আমি ডান্স করতে পারি না। আমি আছি তো, সমস্যা নেই। ও তাহলে ঠিক আছে। আমি দাঁড়িয়ে